হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদের আমি বাংলার যে তোমাদের অসুখী একজন কবিতাটা রয়েছে, আজকে সেটা আমি ভালো করে পড়াবো এবং বোঝাবো। তাই তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে পড়াটা ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? অসুখী একজন লেখক পাবলো নেরুদা। তো চলো শুরু করছি। এই যে লেখক পাবলো নেরুদা, এর সম্পর্কে আমরা 2-4 লাইন আগে জেনে নেব, তারপর আমরা আসল কবিতায় ঢুকে পড়বো, ঠিক আছে? তো দেখো, পাবলো নেরুদা ছিলেন একজন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। তার প্রকৃত নাম ছিল নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। নামটা একটু কঠিন আছে, নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। ঠিক আছে, একবার খাতা এটা নোট করে রেখো যে পাবলো নেরুদার পুরো নাম কি। ঠিক আছে, বলা যায় না যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে, তো এটা তোমরা ভালো করে খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? যেহেতু আমরা কবিতা পড়ছি, তাই এই কবিতার উৎস তোমাদের কিন্তু জানা দরকার। বিংশ শতাব্দীর মধ্যভাগে রচিত পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের লা দেশজিচাদা কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে কি করেছেন, অনুবাদ করেছেন। এটাও পরীক্ষাতে আসে যে অসুখী একজন কবিতাটির তর্জমা কে করেন, উত্তর নবারুণ ভট্টাচার্য। মনে রাখবে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ তিনি কিন্তু এটার অনুবাদ করেছিলেন। ওকে, মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে এক্সট্রাভ্যাগারিয়া। ওকে, আর যে মূল কবিতাটা সেটা হচ্ছে লা দেশ দি চাঁদা। আমার একটু বানান করতে অসুবিধা হয়ে যাচ্ছে, যাই হোক তোমরা কিন্তু ঠিকঠাক করে পড়ো। লা দেশ দি চাঁদা কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন। এটুকু খাতায় কিন্তু ভালো করে বা বইয়ের একটা কোণে নোট করে রাখবে। এবার চলো আমরা শুরু করছি। এই যে অসুখী একজন কবিতাটা, এই কবিতায় লেখক কি বোঝাতে চাইছেন সেটা একবার শুনে নাও। এই যে অসুখী একজন কবিতাটা, এটা কিন্তু একটা আত্মকথনের আদলে রচিত, অর্থাৎ কথকের যে জবানিতে কবিতাটি কিন্তু শুরু হয়। কথক তার ভালোবাসার জন অর্থাৎ তার প্রিয়তমাকে দুয়ারে অপেক্ষমান রেখে বহু দূরে চলে গেলেন। প্রিয়তম ফিরে আসবে বলে এই সরল বিশ্বাসে অপেক্ষায় প্রহর গুনতে থাকে সেই কথকের প্রিয়তমা, অর্থাৎ কথকের ভালোবাসার পাত্রী তার অপেক্ষাতে থাকেন। বোঝা গেল? সে জানেই না, এখানে সে বলতে গিয়ে ওই প্রিয়তমা, কথকের প্রিয়তমা জানেই না যে তার প্রিয়তম আর কখনোই ফিরে আসবে না। কুকুরের চলে যাওয়া, গির্জার নানের হেঁটে যাওয়ার উপমায় কবি সময়ের বহমানতা প্রকাশ করেছেন, অর্থাৎ সময়টাকে তিনি এর সঙ্গে তুলনা করেছেন। সপ্তাহ, মাস, বছর কেটে যায়, সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে কথকের সেই স্মৃতিগুলো। অর্থাৎ একটা লোক যদি দীর্ঘদিন বাড়িতে ফিরে না আসে, তাহলে তার স্মৃতিগুলো আর কতদিন থাকবে, তাই না? সেটাই বলতে চাইছে। বোঝা গেল? কথকের পায়ের চিহ্ন ধুয়ে যায়, সেখানে ঘাস জন্মায়, অর্থাৎ যেখান দিয়ে কথক হাঁটাচলা করতো সেখানে আর সেই পায়ের চিহ্নগুলো দেখা যাচ্ছে না, সেখানে ঘাস জন্মে যাচ্ছে। কেন ঘাস জন্মাবে না কেন? কারণ বছরের পর বছর যেহেতু সময়গুলো কেটে যাচ্ছে, তাই না? সেই জায়গাগুলো তো আর সেই চিহ্ন তো থাকবে না। একটা লোক যেখানে পাড়ায় বলতে একটা লোক যেখান দিয়ে চলাচল করে, দেখবে সেখানে একটা চট করে ঘাস কিন্তু জন্মায় না। কি দীর্ঘদিন যদি সেখানে কেউ না থাকে বা না মানে মানুষের পায়ের ছাপ পড়ে, সেখানে কিন্তু অটোমেটিক্যালি ঘাস জন্মাতে আরম্ভ করে দেয়, তাই না? তো সেটাই এখানে বলছে। এইভাবে প্রতিদিনকার অপেক্ষায় মুহূর্তগুলো একটার পর একটা পাথরের মতো জমতে জমতে ভারী হয়ে নেমে আসে অপেক্ষারত ওই মেয়েটির মাথার ওপর। তারপর আসে প্রাণঘাতী যুদ্ধ। তাহলে এর মধ্যে কি চলে আসে? যুদ্ধ চলে আসে। সেই যুদ্ধের বিভৎসতা রক্তস্নাত আগ্নেয় পাহাড়ের মতো। তা যুদ্ধের বর্ণনা কীরকম করেছে? আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছে, দেখতে পাবো আমরা। যার নিষ্ঠুরতার হাত থেকে বাদ যায়নি শিশুরাও, খুন হয় বাড়ির সকলে, সমস্ত স্মৃতিগুলো মুছে যায়, কিন্তু এসবের মধ্যেও বেঁচে থাকে কবির প্রিয় সেই মানুষটি, অর্থাৎ মেয়েটি। কারণ প্রেম শাশ্বত, তার মৃত্যু নেই। প্রেম শাশ্বত, এর কিন্তু মৃত্যু হয় না। চিরন্তন প্রেম মানুষকে মরতে মরতে বাঁচতে শেখায়। যুদ্ধের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বাদ যায় না দেবালয়ও। শান্ত ধ্যানমগ্ন দেবতারা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। এই দুঃসময়ে দেবতারাও মানুষকে বাঁচাতে ও স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়। যুদ্ধের রোষানলে কবির ফেলে আসা বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের বিভৎস মাথা,
ধ্বংসের তীব্রতাকে স্পষ্ট করে দেয় কালো রক্তের দাগ। আর এই ধ্বংসের মধ্যে জেগে থাকে কবির সেই মৃত্যুহীন ভালোবাসা, যে ভালোবাসা নিয়ে কবির জন্য অপেক্ষা করে থাকে তার সেই প্রিয়তমা। বোঝা গেল? তো এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এবার আমরা কবিতাটা পড়লে আরও ভালো করে বুঝতে পারবো। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। বোঝা গেল? এখানে তাকে বলতে কাকে? প্রিয়তমাকে। কার? কবির বা কথকের। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে সে বলতে কে? প্রিয়তমা। প্রিয়তমা জানতোই না যে কথক আর ফিরে আসবে না। সে ভেবে রেখেছে সে একদিন হলেও আসবে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তার মানে কি? অনেকটা সময় কিন্তু পার হয়ে গেল। গির্জার একটা নান বলতে গির্জার একটা সন্ন্যাসিনী, তিনি কিন্তু হেঁটে চলে গেল। একটা কুকুর চলে গেল, এরই মধ্যে সপ্তাহ, একটা বছরও কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এখানে আমার বলতে কার? কথকের। তাহলে বৃষ্টিতে ধুয়ে দিল কথকের পায়ের দাগগুলো, ঘাস জন্মালো রাস্তায়। বোঝা গেল? আর একটার পর একটা পাথরের মতো পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে? কবির প্রিয়তমাকে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, অর্থাৎ চারিদিকে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। অর্থাৎ ধ্যানে যারা ছিল, যে সমস্ত ঠাকুর দেবতা, তারা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ এইগুলো হচ্ছে কতকের বাড়ির এক একটা বৈশিষ্ট্য। অর্থাৎ বাড়িতে কি কি ছিল কতকের বাড়িতে, সেই বাড়ির এই সমস্ত জিনিসগুলো কি হলো? জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। তাহলে আগুনে জ্বলে যাওয়ার পরের যে পরিস্থিতি, তার প্যারায় রয়েছে পরের এই 4টে লাইনের মধ্যে। রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটি বলতে কে? কবির প্রিয়তমা। এখানে রক্তের একটা কালো দাগ বলতে বোঝাচ্ছে যে ধ্বংসের যে তীব্রতাকে স্পষ্ট করে দেয়। কোনটা? এই কালো রক্তের দাগটা। ঠিক আছে? আর এই ধ্বংসের মধ্যেই জেগে থাকে কি? সেই মেয়েটির অপেক্ষা, অর্থাৎ মেয়েটির ভালোবাসা, অর্থাৎ তার প্রিয়তমার ভালোবাসা কিন্তু অপেক্ষা করে থাকে। কার? কথকের জন্য। এত কিছুর মধ্যেও। বোঝা গেল? তাই এখানে ওই মেয়েটিকেই উদ্দেশ্য করে লেখা হয়েছে অসুখী একজন, কারণ সে তো সুখী নয়, সে অপেক্ষিত আর কি, অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? মেয়েটা কিন্তু অপেক্ষায়, তার এই যে অপেক্ষা সেটা তো সম্পূর্ণ হলো না, সেই কারণেই কবিতার নাম কিন্তু অসুখী। বোঝা গেল? তো কবিতাটা কেমন বুঝলে অবশ্যই আমায় কমেন্টে জানিও। যে বা যারা শুনছো, আশা করি প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে কিন্তু পুরোটা বুঝতে পারবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ওকে? তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র কবিতাটাই পড়ালাম। নেক্সট ভিডিওতে তোমাদের আমি এই সম্পর্কে প্রশ্ন সাজেশন দিয়ে দেবো। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।